হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তার সাথে 23শে জানুয়ারি। আই হোপ তোমরা এই দিনটা খুব মজা করে কাটিয়েছো, ভালোভাবে কাটিয়েছো। আমাকে অ্যাকচুয়ালি অনেকগুলো বন্ধু জিজ্ঞাসা করেছিল কি প্ল্যান সরস্বতী পুজোর। তো এখন কোনো প্ল্যান নেই সরস্বতী পুজোর, কারণ এটা সরস্বতী পুজো 23শে জানুয়ারিতে পড়েছে। ইভেন সরস্বতী পুজো আমার অফিস ছুটি থাকে, 23শে জানুয়ারিতেও থাকে। সো আমার প্ল্যান যেটা হচ্ছে নিখাদ ভালোবাসা, ঘুমানোর সাথে। তো এখন বাজে কটা, এখন কটা বাজে আমি দেখে নিই তো একটু, আমি তো দেখিনি কটা বাজে। দেখো 11:55 বাজে। আমি ল্যাদ খেয়ে 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 এই এখন বিছানা থেকে না, বিছানার ওপরেই উঠে বসেছি। শুয়েছিলাম, উঠে বসেছি। কালকে একটা ইনসিডেন্ট বলি তোমাদেরকে। সেটা হচ্ছে আমি ফিরছি কালকে যেখানে গেছিলাম। আমি এখন ডিরেক্ট অফিস থেকে ফিরি না, অফিস থেকে আমাকে এক জায়গায় যেতে হয়, যেহেতু ফেব্রুয়ারিতে অফিসেরই কাজে আমি চেন্নাই যাচ্ছি। তো তার জন্য আমার আর একটা জায়গায় গিয়ে ওখানে 2 ঘন্টার কাজকর্ম থাকেন, দেন ওখান থেকে আমি ফিরি। তো আমি ওখান থেকে র্যাপিডো করেছি, র্যাপিডোতে উঠেছি। অ্যান্ড আমার সামনে দিয়ে দেখলাম যে একটা কাপল যাচ্ছে, একদম ইয়াং বাচ্চা কাপল। ছেলেটা একটা স্কুটি চালাচ্ছে, পেছনে মেয়েটা বসে আছে এরকম ধরে। ছেলেটা একটা এই যে পুরো এই কালারের একটা পাঞ্জাবি পরা, একটা সাদা পাজামা পরা, অ্যান্ড মেয়েটারও এই কালারের জামদানি পরা, তারপর পিঙ্কের কাজ, একটা পিঙ্ক কালারের কিউট ব্লাউজ পরেছে। আর এত সুন্দর লাগছে দেখতে। আমার সাইড থেকে পাস করলো, আমি হাসলাম। আমি কেন হাসলাম, কি কারণে হাসলাম কিচ্ছু জানি না, বাট আমার দেখে খুব ভালো লাগলো আর আমি হাসলাম। কারণ আমি বোধহয় আমার ছোটবেলাতে ফিরে গেছিলাম। ওই টাইমে শাড়ি ঠাড়ি পরতাম, বেরোতাম। সরস্বতী পুজো নিয়ে প্রচন্ড রকম এক্সাইটেড থাকতাম। ইভেন দুর্গাপুজোর থেকে বেশি এক্সাইটমেন্ট থাকতে হচ্ছে আমাদের সরস্বতী পুজোতে। স্কুলে আলপনা দেওয়া, আমাদের আশপাশে কলেজ, বিভিন্ন স্কুলে ইনভিটেশন কার্ড দিতে যাওয়া গ্রুপে। অ্যান্ড সেটা আমি তো মতিল গার্লসে পড়তাম, ওখানে আমাদের ক্লাস যারা 9-এ পড়তাম তারাই করতো ওই টাইমে। হ্যাঁ, নাইনে যারা থাকতো তারাই করতো। তো ওই মজাটাই একদম আলাদা ছিল। জানি না কেন হাসলাম ওদেরকে দেখে, বাট আমার খুব ভালো লাগলো এবং আমার মুখ থেকে স্মাইল বেরিয়ে গেল। আর তারা খুব কিউট ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে আমি বেরোচ্ছি উজ্জয়নের জন্য। কালকে 24 তারিখ। আমি প্রথমে অফিস যাব, কালকে সন্ধ্যে 7টার ফ্লাইট রয়েছে, দেন অফিস থেকে আমি এয়ারপোর্ট যাব। তো আমাকে আজকে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে, কারণ কালকে সকালবেলা তো গোছাতে পারবো না, কারণ অনেক সকালে বেরোয়। তার উপর আমাকে জাস্ট ব্যাগটা নিয়ে বেরিয়ে যেতে হবে। আর বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো হচ্ছে সেই মঙ্গলবার রাত্রেবেলাতে। এই ব্যাগটার মধ্যেই আমি সমস্ত জামা কাপড় যা কিছু লাগবে এই ট্রিপের জন্য সব এই ব্যাগটাতেই আমি ক্যারি করবো। কোনো লাগেজ ওয়াগেজ নেবো না, কারণ এই কাঁধে মানে পিঠে নেওয়া ব্যাগগুলো না ইজি টু ক্যারি হয়। আর যেহেতু অফিস যাব, তারপর আবার অফিস থেকে ওখানে যাব, তো এটাই আমার মনে হলো বেস্ট আমার জন্য লাগেজ ক্যারি করার থেকে, বা এক কাঁধের ব্যাগ ক্যারি করার থেকে। কাঁধে খুব ব্যথা লাগে। এই দেখো, আগে আমি অল্টারনেট করে নিয়ে যাই এই ব্যাগ আর এই ব্যাগ। আমি এই ব্যাগটা বোধহয় লাস্ট 7-10 দিন ধরে অফিস নিয়েছি। আমার রাইট সাইড কাঁধে এখন ব্যথা হয়েছে। আমার যেহেতু কোমরের স্পন্ডিলাইটিস আছে না, তো আমাদের ডক্টর যখন দেখেছিলাম তখন বলেছিল 2 কাঁধের ব্যাগ ইউজ করবেন আপনি, এই ধরনের ব্যাগগুলো একটু অ্যাভয়েড করবেন যেগুলো এক কাঁধে নেয়। কিন্তু ওই যে এতগুলো ব্যাগ রয়েছে, মাঝে মাঝে তো ইচ্ছা করে না কি চেঞ্জ করি, তো চেঞ্জ করেছি। তো এই কাঁধে এখন ব্যথা হয়েছে। আমি এর মধ্যে এখন সমস্ত কিছু গোছাবো, তার আগে দেখি এর মধ্যে কি কি আছে। কারণ আমি যখন অফিসে যাই আমি লিটারালি সব নিয়ে, সম্পত্তি নিয়ে ঘুরি আমি আর কি। কি কি বেরোবে যে ব্যাগ থেকে ভগবানই জানে। আমার খিদেও পেয়েছে। খাবার আসবে হচ্ছে 1:15-র সময়। আজকে খিচুড়ি বানিয়েছে, তো খিচুড়ি বানিয়ে দেখো ব্যাগ থেকে কি সব বেরোচ্ছে। একটা হেডফোন কিনেছিলাম, হেডফোনটা এর মধ্যে নেই। একটা এইরকম কিনেছিলাম স্প্রিং টাইপের, যেটা চার্জারে জড়ানোর জন্য ইউজ হয়। সেটা আমি কিনেছি 1 সপ্তাহ আগে, বাট এখনো পর্যন্ত আমি চার্জারের মধ্যে লাগাইনি। এটা আজকে লাগিয়ে দেবো। হেয়ার ক্যাপসুল অলমোস্ট শেষ, 2টো রয়েছে। একটা ভাঙা ক্লিপ, আর একটা ক্লিপ, হেডফোন। এখনো সামনের চেনে প্রচুর জিনিস আছে। আমি আমার ডায়েরি প্লাস ফোন দুটো নিয়ে চলে এসেছি এখানে বসে। এখন আমি লিখবো,
কি লিখবো সেটা হচ্ছে আমার কতদিনের ট্রিপ রয়েছে, আমি যে 3টে জামা নিয়ে যাচ্ছি তার সাথে আর আমার কোনো জামা নিয়ে যেতে হবে কিনা লিখে নিলে না আমার একদম মানে মাথায় একটা ক্লিয়ার পিকচার চলে আসে। তো আমি এক্সট্রা লাগেজ ক্যারি করি না, তো ওই জন্য যখনই কোনো ট্রিপ হয় আমি ডে ওয়াইজ আউটফিট লিখে নিই, আর যদি কোনো দরকার পড়ে তার জন্য একটা এক্সট্রা আউটফিট রেখে দিই। তো এতে কি হয়, আমি দেখেছি আগে যেরকম কোনো প্ল্যান না করে জামা কাপড় ভরতে থাকতাম, আমি এক্সট্রা অনেক লাগেজ নিয়ে চলে যেতাম যেগুলো ওখানে গিয়ে আমার ইউজই হতো না। তো সেটার থেকে আমি যখন লিখে নিই আমি দেখেছি একদম এক্স্যাক্ট জিনিসপত্র আমি নিয়ে যাই, আমার ভারটা কম হয় ব্যাগে। তো এই জন্যই বোধহয় ছোটবেলা বলতো যে পড়া মুখস্থ করে পড়া বুঝে খাতাতে লেখো, খাতাতে লিখলে মাথায়ও থাকে জিনিসটা, একটা ক্লিয়ার পিকচার তোমার সাথে চলে আসে। আর একটা জিনিস জানো, সেটা হচ্ছে লাস্ট 2-3টে ট্রিপ আমি একদম মাথা ঘামাচ্ছি না। এই যে আমি যাচ্ছি উজ্জয়ন জায়গাটা কিরকম দেখতে, ওখানে কি কি করার আছে, কোথায় কোথায় যাব আমরা, আমি কিচ্ছু দেখিনি। সমস্ত প্ল্যান করেছে হচ্ছে আমার যে জিমের ট্রেনার আছে ও, আর সঙ্গীতাকে বলেছে একটু দেখে নিবি তুই যে ও কি প্ল্যান করছে, কারণ একটা আমি টাইম পাচ্ছি না একদম, সেকেন্ড হচ্ছে আমি প্ল্যান করতে চাই না। আমি কিছু ট্রিপ আমি একদম রিল্যাক্সে যেতে চাই, একদম ব্ল্যাঙ্ক হয়ে যেতে চাই। আমি এটা করে করে অভ্যস্ত থাকি, কোনো জায়গায় যাওয়ার আগে আমি পুরো ইউটিউব ঘেটে, গুগল ঘেটে, সমস্ত কিছু ঘেটে বেস্ট প্লেস কোথায় আছে, বেস্ট খাবার কি পাওয়া যায় ওখানে, কোথায় কি গেলে অ্যাক্টিভিটি করতে পারবো, মানে সমস্ত কিছু ডিটেলস খুঁটিনাটি আমি বার করি আমি যখন ট্রিপ প্ল্যান করি। তো যখন ধর আমি যাই সেই জায়গাটাতে, তখন আমার মনে হয় ওইটা তো ভিডিওতে দেখেছিলাম, আমার তো ভিডিওতে দেখেছিলাম, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এটা একটা ট্রিপ যে প্ল্যান করে তার জন্য খুব ইম্পর্টেন্ট এই সমস্ত জিনিসগুলো জানা। আর তার সাথে ধরো যে যাচ্ছে, যে কিছুই জানে না, যেরকম আমি এর আগে যে আরাকু ভ্যালির ট্রিপটা করলাম, ওটা তো কোনো মাথায় ঘামাইনি, আমি জানি না, আমি ভিডিওতে দেখিইনি যে আমি কোথায় যাচ্ছি, জায়গাটা কিরকম দেখতে। সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তুমি যাচ্ছ, তুমি একদম তুমি ব্ল্যাঙ্ক মানে থট নিয়ে যাচ্ছ, জায়গাটা কিরকম তুমি আগে কোথাও দেখোনি, তুমি ইউটিউবে দেখোনি, গুগলে দেখোনি, কোথাও দেখোনি, ওখানে গিয়ে তুমি মানে প্রথমবার যখন দেখছো জায়গাটা, সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো সেই এক্সপিরিয়েন্সটা আমি এখন লাস্ট 2-3টে ট্রিপ ধরে নিচ্ছি। এর আগের ট্রিপটা যেটা করে আসলাম সেখানেও আমি কিচ্ছু মাথা ঘামাইনি, হোটেল বুকিং থেকে শুরু করে কোথায় ভিজিট করব, কিভাবে যাব না যাব, এভরিথিং তারা দেখেছে। এই ট্রিপে যাচ্ছি এভরিথিং অভিজিৎ আর সঙ্গীতা দেখছে। এর আগেও বোধহয় আরেকটা ট্রিপ করেছিলাম, হ্যাঁ বেলপাহাড়ি যেটা গেছিলাম সেটা আমার যাদের সাথে গেছিলাম তারা দেখে নিয়েছে। আমি মানে মাথায় ঘামাইনি, শুধু গেছি, এনজয় করেছি, রিল্যাক্স করেছি, চলে এসেছি। এটা হচ্ছে আমার উজ্জয়ন যাত্রার মোটামুটি একটা প্ল্যান, যেটা অবভিয়াসলি আমার রেডি করার না, এটা রাজ খানিকটা হেল্প করেছে এটা রেডি করতে অভিজিৎকে। আর এই যে গ্রুপে দেখো আমরা 3জনই আছি, উজ্জয়ন যাত্রা গ্রুপ, অভিজিৎ, সঙ্গীতায়ন, আমি। এখানে আমি আউটফিটের এটা লিখে নিয়েছি। উজ্জয়ন ট্রিপে 24 তারিখ আমি যেটা অফিসে পরে যাব, সেটা পরে আমাকে এয়ারপোর্ট যেতে হবে, তো দুটোর লুক আমাকে সেম করতে হবে। এই জন্য ভাবলাম যে ডেনিমের প্লাজোটা টপ আর ওয়েস্টকোটের সাথে পরে যাব। অন্য টাইমে বললে টপটা মাঝখান থেকে স্কিপ হয়ে যেত, ডেনিম প্লাজো আর ওয়েস্টকোটটা পরে যেতাম, বাট ঠিক আছে অফিস যেতে হবে তো আমাকে ভেতরে একটা টপ পরতে হবে। এখন বাজে হচ্ছে একটা, অল সর্টেড, কোন দিন কোনটা কি পরবো সেটা তো দেখিয়ে দিলাম, জামা কাপড় বারও করে নিয়েছি, শুধু এখন ঢোকাতে হবে হচ্ছে ব্যাগে। 2-3টে জিনিস এক্সট্রা নিলাম, সেটা হচ্ছে এই স্কার্ফটা এর সাথে অ্যাড করেছি, এটার কালারও এর সাথে অনেকটা ম্যাচ করছে, তো ওই জন্য অ্যাড করেছি যদি ঠান্ডা লাগে। আর যেহেতু 3টে রাত থাকবো ওই জন্য 2 পেয়ার নিয়েছি হচ্ছে নাইট স্যুট। এটা কালকে আমি অফিসে পরে যাবো, দেন এটা আমার এয়ারপোর্ট লুক, এটা তোমরা শর্টসে দেখতে পারবে, এটা আমি নতুন নিয়েছি মিন্ত্রা থেকে এর সাথে ম্যাচ করে। আর জিন্সের প্লাজোটা তো তোমরা দেখেইছো, এটা আমার সেই স্প্ল্যানেট থেকে নেওয়া ছিল, এটা পরবো, এটা দারুণ লাগবে এই সেটটার সাথে। এটা তো শর্টেড, এছাড়া নিয়েছি হচ্ছে গামছা, আর তার সাথে এর মধ্যে আমার ইনার ওয়্যারসও আছে। আমার শুধু একটা ছোট স্কিন কেয়ার কিট আর তার সাথে একটা ছোট ব্যাগ নেওয়ার দরকার রয়েছে। ব্যাগ ভাবছি আমি এটাই নেবো, যেটা আমি সব জায়গায় নিয়ে যাই, পিঠে করে নিয়ে ঘুরি, এই ব্যাগটাই নিয়ে যাবো ভাবছি। তো এইগুলো কালকে সকালে ঢোকাবো, কারণ স্কিন কেয়ার কালকে সকালেরও করার রয়েছে, তো করে ঠরে একেবারে আমি ব্যাগের মধ্যে ভরবো। বাকি যা নেওয়ার ছিল সমস্ত কিছু ওখানে ঢুকিয়ে নিয়েছি। আমি একটা সানগ্লাস কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি, সেই স্প্ল্যানেটে গেছিলাম, ওখান থেকে একটা সস্তাওয়ালা সানগ্লাস নিয়েছি। এই শেপের সানগ্লাস আমি এর আগে পরিনি, আমি 2 দিন করে অফিসেও নিয়ে গেলাম। একদিন চকলেট ড্রেসটা যেদিন পরেছিলাম ওই দিনকার নিয়ে গেছিলাম, ভেবেছিলাম একটা ফটো তুলবো বাইরে বেরিয়ে,
তারপরের দিন একটা ব্ল্যাক ট্রাউজার গ্রিন কালারের শর্ট কুর্তাটা ওয়েস্ট কোট দিয়ে পরেছিলাম, ওইটার সাথে ওইটা ভালো লাগতো। সেদিন আমি একজনকে বললাম যে একটা ফটো তুলে দিস, তো তারপরে ভুলে গেছি কাজের চক করে। বাট এটা আমার বেশ ভালো লাগছে। আমার ফেসে না সানগ্লাস মানায় না সামহাও, যে শেপেরই পরি, তো আমি বিভিন্ন রকম শেপ ট্রাই করতে থাকি, আর সানগ্লাসগুলো আমি সেভাবে দেখতেও পাই না, ঠিক করে পরার অভ্যাস নেই। বাট এই শেপটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, মনে হচ্ছে আমার ফেসে তাও যাচ্ছে, স্টিল যাচ্ছে। কি বলো তোমরা? ওকে, এখন বাজে হচ্ছে 1:20। আই থিঙ্ক আমার খাবারটা 1:30টার সময় আসবে। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে খিচুড়ি অর্ডার করেছি, কারণ খিচুড়ি হচ্ছে, আমি খিচুড়ি খাবো বসে। তো ভাবলাম ততক্ষণে আমি একটা স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করি। আই থিঙ্ক বেঙ্গলের সব মেয়েদের কাছে সরস্বতী পুজোর টাইমে একটা না একটা স্টোরি তো এরকম রয়েছেই, যেটা কিনা বয়ফ্রেন্ড বা কোনো ছেলের থেকে প্রপোজাল পাওয়া বা এরকম কোনো ইনসিডেন্টে আমি শিওর কি প্রত্যেকটা মেয়ের কাছে এরকম কোনো না কোনো স্টোরি থাকে। তো সেরকম আমারও রয়েছে। ইভেন আজকে সরস্বতী পুজোর দিনে দাঁড়িয়ে আমি ভাবলাম এই স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি 2012-তে যখন আমি স্কুলে পড়তাম, তখন আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না। আমার বয়ফ্রেন্ড হয় হচ্ছে কলেজে। তো সেই টাইমে 12-এ একটা ছেলে আমাকে এসে প্রপোজ করে। এই স্টোরিটা আমার ফ্রেন্ড সার্কেলে মোটামুটি সবাই জানে, স্পেশালি রিয়া, যেটা আমি প্রপোজালটা পেয়েছিলাম, আমার বান্ধবী রিয়া। আমরা স্কুল লাইফ পুরো একসাথে কাটিয়েছি, কোচিং একসাথে, আমাদের বাড়ি ছিল পাশাপাশি। মাঝে মাঝে এখনও ওর সাথে কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ একটু কম হয়, কিন্তু হয় তোমরা ভিডিওতেও দেখেছো রিয়াকে। তো রিয়ার সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, ঘোরা, এক স্কুল ছিল, তো অনেকটা টাইম একসাথে কাটিয়েছি। ও আমার সাথে সবসময় থাকতো, তো আমার ওই পার্টের প্রত্যেকটা জিনিস জানে। তো যেদিন আমি প্রপোজালটা পেয়েছিলাম সেদিনও রিয়া আমার সাথেই ছিল। তো 12-এ প্রপোজাল পেয়েছি। বা প্রপোজাল পাওয়ার আগের গল্পটা বলি, যে ছেলেটির থেকে আমি প্রপোজালটা পাই, সেই ছেলেটি আমাকে মানে আমার পেছনে ছিল ক্লাস 5 থেকে, মানে 2005 থেকে আমার পেছনে ছিল। তো কি করতো, সেটা বাড়ি হচ্ছে আমার মামার বাড়ি, তার ঠিক সামনেটা, মানে আমার মামার বাড়ির ছাদ বলো, ডাইনিং এরিয়া যেটা রয়েছে, সেখান থেকে ওদের বাড়ি দেখা যেত। এখন দেখা যায় না, কারণ আমার বাড়ি আর সেই ছেলেটার বাড়ির মাঝখানে আর একটা বাড়ি উঠে গেছে, আর এতটাই উঠে গেছে কি সামনে বাড়িটা পুরো ব্লক হয়ে গেছে, এখন দেখা যায় না। তো সে নন বেঙ্গলি, নন বেঙ্গলি বলতে সে ইউপি বিহারি। আর আমার থেকে এজে বোধহয় 4-5 বছরের বড় ছিল। মানে আমি যখন স্কুলে পড়তাম সে বোধহয় তখন কিসে পড়তো, সে আমার থেকে 4-5 ক্লাস হাই পড়তো। এবং আমি বোধহয় যখন 12-এ পড়তাম তখন সে বোধহয় তার কলেজ কমপ্লিট করেছে, সবে চাকরি বাকরি পেয়েছে, এই টাইমে আমাকে এসে প্রপোজ করেছে। তো সে ওয়েট করেছে পুরোটা, মানে পেশেন্স কার কতটা হতে পারে। তারপর আমি তাকে রিজেক্ট করে দিয়েছিলাম, সেটা আলাদা ব্যাপার। কি কারণে করেছিলাম সে সমস্ত কিছু বলছি। তো আমি যখন স্কুল থেকে ফিরতাম, স্কুলে যাওয়ার টাইমে না, স্কুল থেকে যখন ফিরতাম, তারও বোধহয় স্কুল শেষ হতো কি শেষ হতো জানি না, স্কুলের সামনেটা দাঁড়িয়ে থাকতো। এবার আমি, রিয়া, অর্পিতা, পুবালি, একটা ছোট করে বাচ্চা মেয়ে ছিল আমাদের সঙ্গে যেত, আমাদের থেকে ছোট ছিল। তো সবাই আমরা একসাথে ফিরতাম। ইনিশিয়ালি আমি যখন 5-এ পড়তাম আমরা 3-4 জন একসাথে ফিরতাম, তারপরে বাচ্চা মেয়েটাও অ্যাড হয়েছিল, ও যখন ক্লাস 5-এ উঠলো। আমরা একসাথে ফিরতাম বিকেলবেলা ওই টাইমটাতে। আর এভরি ডে যখন স্কুল ছুটি হতো, আমি জানি স্কুল থেকে বেরিয়ে আমি ডান দিকে ঘুরলে একটা জায়গাতে আমি ওকে দেখতে পাবো, কিচ্ছু বলতো না, শুধু কি করতো, আমি ওকে দেখতাম, ও আমাকে দেখতো, আমি বাড়ি ঢুকে যেতাম, অ্যান্ড ও আমার সামনে দিয়ে ক্রস করে ওর বাড়িতে চলে যেত। এই ঘটনাটা হয়েছে ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12-এর হাফ ইয়ার পর্যন্ত, এভরি সিঙ্গেল ডে। মানে যেদিন যেদিন আমার স্কুল থাকতো, এরকম খুব কম হয়েছে, হ্যাঁ বলবো না কি একদম 7 দিনের মধ্যে 7 দিনই স্কুল ছুটি থাকতো, সেদিনকার তো হতো না। আর হয়তো তার কোনো কাজ বাজ থাকলে বা সে যদি অ্যাভেলেবেল না থাকতো সেরকম, বাট সেই দিনগুলোর সংখ্যা খুব কম। মানে 99% ডেতে আমি স্কুল থেকে বেরিয়ে ডান দিকে গিয়ে তাকে আমি দেখতেই পাবো। আর হয় না মেয়েদের দেখবে সিক্স সেন্স খুব ভালো কাজ করে, একটা ছেলে রোজ দাঁড়িয়ে আছে তোমার পেছন পেছন কিছু যাচ্ছে, কিছু বলছে না, সে খুবই ভদ্র ছেলে, কিচ্ছু বলতো না, শুধু চলে যেত। কেন বলতো না সেটাও একটা রিজন ছিল। তো সে 2010 সালে একবার প্রপোজ করার ট্রাই করে। সেইবারে আমার বোনরাও ছিল আমার সাথে। আমি মতিল গার্লসের স্কুলে গেছিলাম,
এবং গিয়ে ওখান থেকে শুধু স্কুল না, সে আমার কোচিনও চিনতো। আমি কোচিনে যেতাম বাগুইহাটির দিকে, ওখান থেকে ওই সরস্বতী পুজোর টাইমটাতে বোধহয় ফ্রি থাকতে যায় না, ফিরতো। এরকম 1-2 বার মানে চান্স নিয়েছিল কি প্রপোজ করা যায়, কিন্তু সামাও যাই না কি ভয়ে করতে পারিনি, কারণ আমি সবসময় আমার বন্ধু বান্ধব নিয়ে চলতাম, একা খুব কম যেতাম। আর তো হয়তো এই কারণেই। তো 2010 সালে কি হয়েছে, একবার ট্রাই নিয়েছে। তো সে আমার বোনকে এসে বলেছিল, বেসিক্যালি আমরা সবাই একসাথে যাচ্ছি কলেজ, মতিল কলেজটা পাস করছি ঠিক ওখানটাতে। ওর 2টো বন্ধু নিয়ে এসেছিলো ফার্স্ট টাইম, অ্যান্ড ওর বন্ধুরা গিয়ে আমার বোন না বান্ধবী জানি না কাউকে তো একটা বলেছিল যে একটু সোমার সাথে কথা বলবো, ঠিক আছে। তখন ও বলেছে যে সোমা না, সরি, তখন বলেছে যে আমি একটু মাউনির সাথে কথা বলবো, আমার ডাক নামেই চিনতো। তখন বলেছে এবার তার স্ট্যামারিংয়ের প্রবলেম ছিল, মানে কথা বলতে গেলে কথা আটকে যেত, তাই জন্য সে নিজে অ্যাপ্রোচ করেনি, বন্ধুকে দিয়ে পাঠিয়েছে গিয়ে বলতে। তো আমার বোন না বান্ধবী ছিল, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, তো সে বলেছে যে যার পছন্দ তাকে এসে বলতে বলো না, তোমরা কেন ওকালতি করছো, এসে তাকে বলতে বলো। তো বলছে না, ও এখন বলতে পারবে না, ও একা বলবে, তো ও যদি হয় মানে অ্যাভেলেবেল থাকে, এখন একটু কথা বলতে পারে, তাহলে বলবে। তো আমি এসব শুনে বলছি না 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 না, আমি এসব কোনো কথাবার্তা বলতে পারবো না, ঠিক আছে, আমি এসব। আর আমি আগে থেকেই জানতাম যে ও নন বেঙ্গলি, আর আমার তখন বাড়িতে খুব ভয় লাগতো যে মানে বাবা আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ করেই হয়তো বিয়ে হবে, হয় না, তখন ছোট অনেক, অত সাহস টাহস নেই। আর একটা ধারণা ছিল কি বাবা বাড়ির লোক তো মানবেই না কোনোভাবে। তো ঠিক আছে, তো আমি বললাম না 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 না, আমি এখন কথাবার্তা বলতে পারবো না, এ করতে পারবো না। তো 2011 সালে আরেকবার ট্রাই নিয়েছিল, সে বছরও সে নিজে এসে বলতে গেছিলো, আমার বান্ধবীকে বলেছে যে সোমার সাথে আমি একটু কথা বলতে চাই, ঠিক আছে, সোমা না মামুনি বলেছে আমি একটু কথা বলতে চাই। তখন ও বলে আরে ও তো স্ট্যামারিংয়ের প্রবলেম রয়েছে, ওই জন্য বোধহয় ও কথা বলতে এত লজ্জা পাচ্ছে, কারণ এতটাই না, এমনি যাদের দেখবে স্ট্যামারিংয়ের প্রবলেম থাকে, কথা বলতে গেলে আটকে যায়, তারা যখন কোনো একটা জিনিস অ্যাপ্রোচ করতে যাচ্ছে যেটা কিনা তাকে নার্ভাস করছে, তখন তার কথা আরও আটকে যায়। তো আমার বন্ধুটা এরকম করে শুনে বললো আজকে হবে না, আজকে ও খুব ব্যস্ত, মানে ওর টাইম নেই, ওর এক জায়গায় যাওয়ার আছে, তুমি অন্যদিন বলো ওকে। তো সেই টাইম আমরা সবাই বাচ্চা, কাউকে এইভাবে বলা উচিত না, তো বলে দিয়েছে, এবার ও চলে গেছে আর বলেনি। তারপরে চাকরি পেয়েছে সে, চাকরি পেয়ে ক্লাস 12-এ পড়ি আমি তখন, এটা সরস্বতী পুজোর টাইমে না, এটা কোনো একটা টাইমে, আমার মনে পড়ছে না। আমি কোচিং ক্লাস থেকে বেরিয়েছি, আমার নাগেরবাজারে, আমি হিস্ট্রি, আমি নাগেরবাজারে এক জায়গায় পড়তে যেতাম, তো সেখান থেকে বেরিয়েছি এবং সে এসেছে আমার কাছে, এসে আমাকে বলছে সকালবেলা ভোরবেলার টাইমে পড়ে ঠরে বেরিয়েছি, তখন কটা 8-9টা বাজে, তখন এসে আমাকে বলছে যে আমি কিছু কথা বলবো তোমার সাথে। তো আমি বললাম ঠিক আছে বলো, আর আমার তাড়াহুড়ো আছে, আমাকে স্কুলে যেতে হবে। তখন বলছে না না, আমার অ্যাকচুয়ালি অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে, তো আমি এক্ষুনি বলতে চাই। আমি বললাম শর্টে বললে তাড়াতাড়ি করে বলো, না হলে এখন না, পরে বলো। তো বলছে ঠিক আছে, তাহলে তোমার হাতে যখন টাইম থাকবে তখন বলবো। তো আমি তখন বুঝে গেছি যে 2 বছর ধরে যেটা ট্রাই নিয়েছে, বা ক্লাস 5 থেকে আমি দেখে আসছি আমার জন্য ওয়েট করে থাকতো ওরকমভাবে, তো ওই রিলেটেডই কিছু কথা বলবে। তো সেদিন আর কথা হয়নি। তার 2 দিন বাদে আমি বলেছিলাম ঠিক আছে, আমি যখন আমি বোধহয় বলেছিলাম যে আমি যখন স্কুল থেকে ফিরবো, কি আমি যখন বাগুইহাটির দিকে যে কোচিংটাতে যেতাম ওখান থেকে ফিরবো, তখন তুমি আমাকে বলো। তো সেই সময় তো আমার কাছে ফোন টোন কিছু ছিল না, আমি ফোনও পেয়েছি আমার এইচএস দেওয়ার পরে। তো তখন বলেছিলাম যে ঠিক আছে তুমি ওই টাইমে চলে এসো, মানে তখন এখন তো সবাই কোথাও দেখা করতে হবে, কোথাও কিছু করতে হবে, সব ফোনে ফোনে টাইম বলে দিল, লোকেশন বলে দিল, লাইভ লোকেশন শেয়ার করে দিল, তখন ওইসব হতো না। তখন কেউ তো একজনের কাছে ফোন আছে, একজনের কাছে ফোন নেই, তাকে বলা হতো যে ওই টাইমে অমুক দিন ওখানে এসে দেখা করবে, তো ওইভাবে চলতো আন্ডারস্ট্যান্ডিংয়ে। তো সেরকম বলেছিলাম, তো তার 2-4 দিন বাদে এসেছে, এবং সেদিন আমি একা ছিলাম। সেদিন আমি ফিরছি, তো তখন আমাকে বলছে যে না, আমার বান্ধবী ছিল, রিয়াও ছিল, তো দুজনে মিলে ফিরছি, তখন এসেছে, এসে বলছে আমি যে বললাম আমি তোমার সাথে একা কথা বলবো, আমি বললাম ও আমার সাথে সবসময় থাকে। তখন বলছে ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম কি? তো বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই। মানে কেন? আমি জানি না। তখন বলছে ও কি করেছে, ও অ্যাপ্লাইড ফিজিক্সে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে পাস আউট ছিল, তো সেটার সার্টিফিকেট নিয়ে এসছে, তা মানে মার্কশিট নিয়ে এসছে, কারণ সে খুব মেরিটেরিয়াস স্টুডেন্ট ছিল। আর আমাকে ওই মার্কশিটটা ধরিয়েছে, আমি ওই মার্কশিটগুলো দেখছি, মানে বাবা এত নাম্বার তো আমি জীবনে কোনো ক্লাসে পাইনি, এত বেশি বেশি সব নাম্বার, সব ভালো স্টুডেন্ট আর কি। তো নিয়ে এসছে,
ইভেন যে চাকরিটা পেয়েছিল তার অফার লেটার নিয়ে এসছে। টাটাতে চাকরি করে, এখানে থাকে না এখন কলকাতাতে, তো অফার লেটার নিয়ে এসছে, ওইটা আমাকে দিয়েছে। আমাকে তার সাথে বলেছে যে আমার তো মানে আমার বাড়ির সামনে যে বাড়িটা আছে, বলেছে আমার এখানে একটা বাড়ি আছে, তুমি নাগের বাজারে যেখানে কোচিনে যাও ওখানে একটা ফ্ল্যাট রয়েছে, এছাড়া ও ইউপির ছিল, তোর ইউপিতে কটা বাড়ি আছে, কতগুলো গরু আছে, সব বলেছে ডিটেলসে। বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই। তা আমি বললাম যে না অ্যাকচুয়ালি আমার তো তোমাকে পছন্দ না। তখন বলছে পছন্দ না মানে কি আবার, আমি ক্লাস 5 থেকে রোজ তোমাকে দেখছি। আমি বললাম আরে তুমি তো দেখেছো, তুমি তো কোনোদিন এসে বলোনি, তো এরকম তো অনেকেই দেখে। বলছে না আমি ক্লাস 5 থেকে রোজ তোমাকে দেখি এরকম ভাবে, তো তুমি আমাকে বলছে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আমি বলছি না আমার কোনো বয়ফ্রেন্ড নেই, বাট এক তো আমার তোমাকে পছন্দ না, পছন্দ নেই ইন দ্য সেন্স কি আমি এখনো সেরকমভাবে ভাবিনি যে কাউকে বয়ফ্রেন্ড করব বা কিছু। আর তাছাড়া হচ্ছে তুমি নন বেঙ্গলি, তো আমার ফ্যামিলি কোনোভাবেই মেনে নেবে না, আমার বাড়ির লোক প্রচণ্ড স্ট্রিক্ট। তখন বলছে আমি তোমার বাড়িতে গিয়ে কথা বলে নেবো। আমি না 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 একবারে না, আমি মামাকে বিশাল ভয় পেতাম, এখনও পাই। তো আমি বলছি কি না 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 আমার মামা তো ও যদি বাড়িতে এসে বলে ওকে তো কিছু বলবে না, আমাকেই বকা দেবে, আমি ঝাড় খাবো। আমি বলছি না 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 তুমি বাড়িতে যাবে না, তুমি একদম বাড়িতে যাবে না। তখন বলছে এবার ও তখন দেখি চোখ পুরো জল ছলছল করছে। তো আমাকে বলছে কেন না প্লিজ, আমি এতদিন ধরে ওয়েট করেছি। আমি বলছি ওয়েট কেন করেছো, এত বছর ধরে ওয়েট কে করে? তখন বলছে না আমার এরকম স্ট্যামারিংয়ের প্রবলেম আছে, আমি ওটাকে ঠিক করার চেষ্টা করছিলাম, আমার একটা ভয় ছিল যে তুমি যদি এটা দেখে আমাকে না করে দাও। তা আমি বললাম দেখো এইসব কোনো প্রবলেম না, বাট আমার মানে আমি এখন এইসব নিয়ে কিছু ভাবছি না, আমার তোমাকে পছন্দ না, তো আমি এখন করবো না। এবার সে তো কাঁদছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার বান্ধবী দেখছে, আমি দেখছি, আমি মার্কশিটটা দেখলাম, ওইটা আমি জাস্ট দেখছিলাম আর কি যে কত কত নাম্বার পেয়েছে। অফার লেটার নিলাম, ভেরি সরি বাট আমি আমি মানে বিয়ে থাকা করতে পারবো না। আর প্রপোজাল কি একেবারে ডিরেক্ট বিয়ের প্রপোজাল। তো তখন এই সমস্ত হলো। তারপরেও প্রায় 1-1.5 মাস মতো আমাকে কনভিন্স করার ট্রাই করে কি আমি বাড়িতে গিয়ে কথা বলছি, কোনো অসুবিধা হবে না, আমি মামাকে বলে দেবো, আমি মামাকে মানে বলে রাজি করে নেবো, হয়তো আমার বাড়ির লোকের সাথে কথা বলে নেবো জাস্ট। আর ওদের মধ্যে না তাড়াতাড়ি বিয়ে হয়, একটু যেই চাকরি পেয়ে গেলো সেই বিয়ে। তখন বলছে আমি খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো রাখবো, অনেক রকমভাবে কনভিন্স করার ট্রাই করেছে। তখন আমি বললাম দেখো তুমি যে ভালো ছেলে সেটা আমি জানি, লাইফ থেকে তোমাকে দেখছি, তুমি কোনোদিনও কোনো রকমভাবে আমাকে ডিস্টার্ব করোনি, কোনোদিনও কোনো রকমভাবে করোনি। আমি শুধু দেখতাম যে স্কুলের বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আমি বাড়িতে ঢুকে যেতাম, আমার পেছন পেছন ও বাড়িতে ঢুকে যেত, কিন্তু এইসব কিছু নেই। ব্যাপারটা কুন্তলও জানে, কারণ কুন্তলের বাড়ির একদম পাশে, তো তখন ও কুন্তলকেও চেনে আর কি, ওর সাথে কথাবার্তাও হতো আগে। তো আমি বললাম না দেখো এটা একেবারেই পসিবল না। তখন আমাকে লাস্ট যেদিন আমার সাথে কথা হয় সেদিন নাগের বাজারে কথা হয়েছিল আমার কোচিন থেকে বেরোনোর পর। আমি বললাম দেখো আমার সামনে 12 আমাকে এইচএস দিতে হবে, তুমি যদি বারবার, তুমি তো একজন স্টুডেন্ট এবং খুব ভালো স্টুডেন্ট, তুমি যদি এরকমভাবে আমাকে মানে এখন এইভাবে অ্যাপ্রোচ করতে থাকো, আমার পড়াশোনার অসুবিধা হচ্ছে এবং আমি এইসব নিয়ে ভাবছি, আমার বাইরে বেরোলে মনে হচ্ছে তুমি দাঁড়িয়ে থাকবে এবং তুমি আবার সেই কনভিন্স করতে চলে যাবে, তুমি এরকম করো না। তো সেদিন এসে আমাকে লাস্ট বলেছিল যে আমি তোমাকে লাস্ট টাইম জিজ্ঞাসা করছি যে তুমি কি আমাকে বিয়ে করতে চাও, তাহলে আমি গিয়ে বাড়িতে কথা বলতে পারি, তোমার বাড়িতে অবভিয়াসলি, তোমার বাড়ি যেহেতু বলছো মানবে না, আর আমার বাড়িতে আমি ঠিক মানিয়ে নেবো। বললাম না এটা কখনোই পসিবল না, তুমি খুব ভালো ছেলে, বাট মানে আমি তোমাকে সেরকমভাবে কোনো দিনই ভাবিনি আর কোনোভাবেই দেখিনি, আর এখন আমি এই সমস্ত কোনো রিলেশনশিপে তো যেতে চাই না, বিয়ে তো দূরের কথা, আমার আগে আরও পড়াশোনা করতে চাই, চাকরি বাকরি করতে চাই, সমস্ত কিছু বললাম। তো তারপর বললো ঠিক আছে তাহলে ওকে বাই, আর তাহলে তোমাকে মানে আমি আর আসবো না তাহলে কোনোদিন। ঠিক আছে। তাছাড়া তখন ও বোধহয় নেক্সট ডে ওর যেখানে জব করছে আসানসোল না দুর্গাপুরে, ওখানে টাটা স্টিলে চাকরি করে, তো ওখানে বললো মানে ওখানে চলে যাচ্ছে, চাকরি ছিল ওখানে পেয়েছিল, তো বললো আর এমনিতেও দেখা হবে না, আমি ওখানে চলেছি। তারপরেও আমাদের দুর্গাপুজোর সময় দেখা হয়েছিল, দুর্গাপুজোর সময় আমি কুন্তল এক জায়গায় অঞ্জলি দিতে যেতাম এবং সেখানে ওর ফ্যামিলির সাথেও অঞ্জলি দিতে যেত। তো সেই বছর দেখলাম দুর্গাপুজোতে দেখলাম এসেছিল, তারপরে আর কোনোদিনও আসেনি, কথা বলেনি, এরকম গেল। তারপরে প্রায় ওই 1 বছর বাদে একদিন আবার দেখলাম বাড়ির সামনে, তো বোধহয় কাজের ছুটিতে ঘুরতে ঘুরতে এসেছিলো হয়তো বাড়িতে, তো তখন আমাকে দেখে বললো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তো আমি বললাম আরে বাহ কংগ্রেচুলেশনস। বললো হ্যাঁ আমার বাড়িতে অ্যাকচুয়ালি মানে আমার ফ্যামিলিতে এরকম কি তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে, বাড়িতে প্রেশার করছিলো, তুমি তো রাজি হলে না, তোমাকে লাস্ট জিজ্ঞাসা করে গেলাম, তো আমি বিয়ে করে নিচ্ছি। তো আমি কংগ্রেচুলেট করলাম, বললাম খুব ভালো কথা, খুব ভালো করে জীবন টিবন কাটাও।
তো বললো হ্যাঁ। তো সেই বছর যে দুর্গাপুজোটা ছিল, আমি আর কুন্তল অ্যাকচুয়ালি যেখানে অঞ্জলি দিতে যেতাম যে ক্লাবটাতে, ওর ফ্যামিলির সাথেও যেত। তো সে বছর প্রথম দেখলাম আমি আর কুন্তল দাঁড়িয়ে আছি, কুন্তলের পাশে ওর বউ এসে দাঁড়িয়েছে অঞ্জলি দেওয়ার জন্য। কুন্তল আমাকে দেখালো, ওই দেখ বিয়ে হয়ে গেছে। তো আমি দেখলাম, আরও খুব ভালো লাগলো দেখে কি সেটেল হয়ে গেছে, বউ ভীষণ মিষ্টি। আর তার পরের বছর দুর্গাপুজোতে দেখলাম সে, তার বউ, তার একটা বাচ্চা। তারপরের বছর দেখলাম সে, তার বউ, আর একটা বাচ্চা, দুটো বাচ্চা নিয়ে এসেছে। অ্যান্ড দে আর হ্যাপিলি ম্যারিড। এখন আমার সাথে দেখাও হয় না, কথা তো হওয়া দূরের কথা। সো তারা ভালো আছে। এটা একটা স্টোরি, এটা সরস্বতী পুজোর। আর এই স্টোরিটা আমার ফ্রেন্ড সার্কেলে সবাই জানে। আর প্রতি বছর যখন সরস্বতী পুজোর দিনটা আসে আমার এই স্টোরিটা মনে পড়ে। আমি 100% স্টোরির মধ্যে থেকে তোমাদেরকে আমি 60-70% শুনিয়েছি, 30% ওটা আমার মধ্যেই থাক, ওটা আমিই জানি যে আর কি কি হয়েছিল কথাবার্তা, ওগুলো আমি এখানে আর এখন বলতে পারবো না। বাট হ্যাঁ, এটা একটা ভীষণ সুইট স্টোরি ছিল, যেটা আমার এখনও মনে পড়ে। আর আমার যারা রয়েছে সেই টাইমে, যারা ছিল বন্ধুবান্ধব, বোন বলো বা পরবর্তীকালে যে এসেছিল, সবাই জানে, সবাই চেনে। আর ছেলেটা জেনুইনলি খুব ভালো ছিল, খুব ভালো করে এখন সংসার করছে বউয়ের সাথে, 2 বাচ্চা নিয়ে ভরা সংসার আর কি। ভালো লাগে দেখলে, আর মনে পড়লেও ভালো লাগে। বাট হ্যাঁ, ওইটাই কি অনেক বছর ওয়েট করেছিল আমার জন্য, বেচারা বলতে পারিনি ভয়ে। বাট যখন ফাইনালি এসে বললো, তখন আমি রিজেক্ট করে দিলাম। আর সে খুব কষ্ট পেয়েছিল, মানে বিশাল কষ্ট পেয়েছিল সেই টাইমে। হয়তো তার কষ্টটা অতটা আমি ফিল করতে পারিনি, যখন হয়তো আমি এখন ফিল করি যে সে কতটা কষ্ট পেয়েছিল, ওই টাইমে অতটা আমি ফিল জেনুইনলি করতে পারিনি। মানে তখন আমি কি বলছে এসে, আমি জাস্ট তখন আমি কি বলছে এসে না করে দিলাম, অ্যান্ড একদম কেয়ারলেসভাবে না করে দিলাম। বাট এখন বুঝতে পারি, এখন আজকে দিনে দাঁড়িয়ে বুঝতে পারি যে সে কতটা পেন ফিল করেছিল। বাট আমার ভালো লাগে, ভালো হয়েছে, সে একটা ভালো, মানে সে ভালো আছে, এটা দেখে আমার ভালো লাগে। তো হ্যাঁ, এটা ছিল আমার সরস্বতী পুজোর একটা ছোটোবেলার স্টোরি। এই দেখো আমার খাবার চলে এসছে, এবার এগুলোকে এক এক করে খুলতে হবে। আজকে খিচুড়ি খাবো সরস্বতী পুজোর দিনে, একদম গরম গরম। অ্যান্ড আই এম শিওর এটা ভীষণ টেস্টি হয়েছে, কারণ দাদা খুব ভালো রান্না করে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে কি আছে দেখি, আলুর দম আছে এর মধ্যে, পায়েস রয়েছে। ওয়াও, আহা কি কম্বিনেশন। আর এখন আমি সুনিতা উইলিয়ামসের যে রিসেন্ট পডকাস্টটা বেরিয়েছে, সেটা দেখতে দেখতে আমি এখন আমার খাবার এনজয় করবো। একটু বলি কেমন হয়েছে। কি ভালো রান্না করে দাদাটা, সাংঘাতিক রান্না করে, ভীষণ টেস্টি হয়েছে খেতে। और एक बात गौर से सुन लो, अपनी हद में रहना सीख लो, वरना ना तो ये सरहद रहेगी ना तुम। সন্ধ্যাবেলা গেছিলাম মুভি দেখতে বর্ডার 2 নিউ টাউন মিরাজ সিনেমা হলে, আর বুক করেছিলাম এই রিক্লাইনার সিট। এই সিটগুলো আমার ভীষণ পছন্দের, একদম কমফর্টেবল পজিশনে বসা যায়, যেরকমভাবে পা ছড়িয়ে বাবু হয়ে যেভাবে বসতে চাও। আর এর সাথে প্রচুর খাবার আজকে খেয়েছি। আমি অ্যাকচুয়ালি মুভি দেখতে এসেছিলাম না, থিয়েটারে খাবার খেতে এসেছিলাম, গড নোজ। সো মুভিটা এনজয় করলাম, বেশ ভালো ছিল, কিন্তু অনেক বড় হয়েছিল, প্রায় 4 ঘন্টা মতো। অ্যান্ড তারপরে ওখান থেকে বাড়ি চলে আসলাম। এখন বাজে হচ্ছে 11টা, আমি জাস্ট বাড়িতে আসলাম। এত তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম ওই সমস্ত শ্যুট করে, তারপর খাবার অনেক লেটে এসেছিল। আর ওখান থেকে এখন জাস্ট বাড়িতে আসলাম ডিনার করে, মাঝখানে কিছু শ্যুট করা হয়নি। এটা ছিল হচ্ছে আজকে আমার আউটফিট। আমি একবার ভালো করে দেখাই তোমাদেরকে, ভালো করে কীভাবে দেখো, ভালো করে এইভাবে দেখো। এই শাড়িটা পরেছিলাম, এটা নতুন শাড়ি, এটা পুজোর সময় গিফটে পেয়েছিলাম, বাট পরা হয়নি। এটা এত সুন্দর, ওটা ম্যাচিং ব্লাউজ পরেছি, এর সাথে নেক পিস, ঘড়ি, চুড়ি, ইয়াররিংস,
চুলটা তেলতেলে হয়ে গেছে। পরশুদিন শ্যাম্পু করেছি, একদিন গেছে, আজকে এখন চুল পুরো তেলতেলে, এটাকে আবার শ্যাম্পু করতে হবে। ওকে বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা।